আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, সকল দাবি মেনে নেওয়ায় সন্তুষ্ট, আজ থেকে চলবে ক্লাস ও পরীক্ষা। অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ৭১ যাত্রী, চাকা খুলে পড়ার পরও ঢাকায় নিরাপদে অবতরণ, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও, দোষীদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বিএনপির, নতুন সংবিধান করতে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩ দফা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ থেকে ক্লাসে ফিরবেন তারা। এর আগে সন্ধ্যায় পানি পান করিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়ানো, অস্থায়ীভাবে হলের ব্যবস্থা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বিকেল থেকে গণ অনশনে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে না সরার কথা জানান তারা। এরকম প্রেক্ষাপটে সন্ধ্যায় আন্দোলনস্থলে যান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার। এ সময় তিনি পানি পান করিয়ে অনশন ভাঙান। যদি ওনারা খুব শীঘ্রই এই দাবিগুলো বাস্তবায়ন করবে এবং বাস্তবায়নের প্রেক্ষিতেই আমরা আশা স্বপ্ন দেখব যে একটা সফল আন্দোলন করেছে। আর কয়েকজন শিক্ষক বলেছেন যে ইনশাআল্লাহ তারা বাস্তবায়নের চেষ্টা করবেন, কিংবা তারা সেই আশ্বাস পূর্ণ প্রতিফলন যাতে ঘটে সেটা তারা চেষ্টা করবেন, বাট আমরা নিশ্চয়তা চাচ্ছি। পরে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণে খুব দ্রুত কাজ শুরু হবে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলন চলাকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ছিল তাদের ওই সহপাঠীকে হয়রানি করা যাবে না। একই সাথে হামলার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অল্পের জন্য রক্ষা পেল বিমানের ৭১ যাত্রী, চাকা খুলে পড়ার পরও নিরাপদে অবতরণ করেছে একটি উড়োজাহাজ। কক্সবাজার থেকে ওড়ার পর শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে নামলেও চাকা খুলে পড়ার ঘটনার পেছনে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রকৌশলীদের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আরো জানাচ্ছেন তরিক ইসলাম। দুপুর ১:২৫ কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইট। রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই খুলে পড়ে উড়োজাহাজের পেছনের একটি চাকা। পাইলট ও কর্তৃপক্ষ যাত্রীদের বিষয়টি না জানালেও ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকে নেওয়া হয় সকল নিরাপত্তা প্রস্তুতি। দুপুর ২:১৭ এক চাকা ছাড়াই নিরাপদে বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। তবে অক্ষত আছেন ৭১ যাত্রীর সবাই। যেদিকের হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাকা একটা নাই। ল্যান্ড করার সময় মিটার পাইছি যে এত কেন সময় লাগতেছে, এত তো সময় লাগার কথা না। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে? বিমানের প্রকৌশলীদের এমন দায়িত্বহীনতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান এই এভিয়েশন বিশেষজ্ঞ। আপনি জানেন যে আমাদের দেশ এগুলো যথেষ্ট পুরনো হয়ে গেছে, তো এগুলো ঠিক আছে কিনা, মেটেরিয়াল ফেল হয়েছে কিনা এটা তো দেখতে হবে। আপনি আজীবন তো নাট বল্টু ঠিক থাকার কথা নয়, কারণ এখানে তো ঘর্ষণ হয়, যথেষ্ট স্পিডি একটা ঘর্ষণ এখানে হয়। তো এই জায়গাটায় তারা কতটুকু আপনি
দেখতে পারছে বা দেখেছে, এটা একটা বিষয় আর কি। তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনারও দাবি বিশেষজ্ঞদের। যারা এটা করেছেন, যারা এটা দেখতেছেন, তারা প্রিফেড চেকটা কিভাবে দিলেন, এটা কি দেখছিলেন কিনা, তারা নাটটি কি লুজ হয়ে গিয়েছিল কিনা, এটা কি চেক করছিলেন কিনা, এগুলো তদন্ত করলে বেরিয়ে আসবে। লাস্ট কবে চেক করা হয়েছে, এটা এনডিটি টেস্টে কবে হয়েছে, এইগুলো সব প্রত্যেকটা জিনিসের ডিও থাকে যে এতদিন পর পর এই চেকগুলো করতে হবে, সেই চেকগুলো করা হয়েছে কিনা এইটা তদন্ত করলে বেরিয়ে যাবে। এবং গত 2-3 দিন কারা প্রিফ্ল্যাট চেক করছে এয়ারক্রাফটের সেটা দেখতে হবে। চাকা খোলার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান। আগামী 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিবে তদন্ত কমিটি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাম্য হত্যার ঘটনা তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হয় শুক্রবার শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। থানার সামনে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করেন তারা। এ সময় শাহরিয়ার আলম সাম্য হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। রিপোর্ট আদ্দিন সজীবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য নেই আজ 3 দিন। সেই ব্যথায় কাতর তারই সহপাঠী শিক্ষকরা। আজও সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। শুক্রবার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। আমার বন্ধুর হত্যার পরে আমার বিচার চাইতে হচ্ছে, এবং এই যে বিচার কাজে যে বিলম্বতা, সেটা কি প্রমাণ করে না যে আমাদের আসলে নিরাপত্তাটা কোথায়? এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যা হয়েছে, আমাদের এই সাম্যর যে ধরনের নির্মম মৃত্যু হয়েছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের অল্প জায়গার মধ্যে কয়েকটা পুলিশ ফাঁড়ি এবং থানার অবস্থান, অথচ সেই পুলিশ ফাঁড়ি এবং থানাগুলো আমাদের জন্য কি করছে? এদেরকে কোনো ধরনের কোনো রিমান্ডের আওতায় আনা হয় নাই। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তদন্তের অগ্রগতি নিয়ে। ফুটেজ পাচ্ছিল না, অনেকে কোটি টাকা মালিক হয়ে গেছে, সাম্যর কিছুই হয় নাই, সাম্য খালি লাশ দিয়ে সাম্যখালি মরে গেছে, আপনার কিছু হয় নাই, সাম্যখালি মরে গেছে, সাম্যখালি বাইরে গেছে। আপনি চ্যালেঞ্জটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিন, খুনিকে আইডেন্টিফাই করুন। আপনি জাতির কাছে শাহবাগ থানায় তো এখানে আপনার ধরনের সবাই তাকিয়ে আছে। 4-5 জায়গায় অপারেশন চালিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপর আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। আগামী 48 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে না পারলে আবারও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারে দৃশ্যমান ভূমিকা রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তরুণদের রাজনৈতিক ভাবনা তুলে ধরতে খুলনায় ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের 2 দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ দলটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। জাতি বিএনপির দিকে তাকিয়ে আছে এবং আমরা সবাই বিএনপির সাথে মিলে কাজ করছে, আন্দোলনে ছিলাম, ইনশাআল্লাহ সামনেও থাকবো। জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে যে প্রবঞ্চনামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই রকম পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লেবার পার্টির আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় কারো প্ররোচনায় নির্বাচন বিলম্ব না করতে সরকারের প্রতি আহ্বান জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট।
বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। মাওলানা মতিনের এই 29তম মৃত্যুবার্ষিকী আমার নেতা নজরুল ইসলাম খানের এই লেবার পার্টির নেতা কোন উদ্দেশ্যে বলতে চাই। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, জনগণকে সুষ্ঠু নির্বাচন বুঝিয়ে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায় কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। এ সময় লেবার পার্টির নেতারাও এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান। আমরা রাজপথে ছিলাম, আমরা নিজেরা সক্রিয় ছিলাম, আমরা তাকে কখনো কোথাও দেখি নাই। ঐশী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়, তাই নতুন করে সংবিধান রচনা করতে গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানী গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি জানায় দলটি। এ সময় দলটির নেতারা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আগামী সংসদ হবে তরুণদের। বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এদেশের যুবকদেরকে তথ্যে, এদেশের যুবকদেরকে বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে। এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে, এদেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে, এদেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে। বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। নারীর সম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি পালন করেছে 51টি প্রগতিশীল নারী শ্রমিক সাংস্কৃতিক শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠন। রাজধানীর মানিক মে এভিনিউয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তারা। এ সময় জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অনেকে অস্বীকার করছেন বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দীর্ঘ যুগ ধরে চলতে থাকা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে নারীদের আলোর পথে যাত্রার আহ্বান জানিয়ে পালিত হল নারীর ডাকে মৈত্রী যাত্রা। ছুটির দিনের দুপুরে তপ্ত রোদ উপেক্ষা করে এতে অংশ নেন প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবী সংগঠন। এ সময় ঘোষণাপত্রের মাধ্যমে 3 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, যেখানে কাঠামোগত বৈষম্য সহিংসতা বিদ্যমান, সেখানে ন্যায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করা, হুমকি প্রদান করা বা বিকৃতভাবে উপস্থাপন করা আদতে সেই সংগ্রামের জরুরতাকেই প্রমাণ করে। এটা আমাদের দাবির সততা ও ন্যায্যতাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। বর্তমানে ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ তোলেন অংশগ্রহণকারীরা। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে মত তাদের। আমরা জানতে চাই, সরকার কাকে তোষণ করার চেষ্টা করছে? যারা আমাদের সমর্থন চায়, নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে হোক বা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হোক, তাদের স্পষ্ট করতে হবে, বিশেষ করে আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত 33% নারী হতে হবে। বিভিন্ন নারী সংগঠন ছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে নারী ও পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই আয়োজনে। ব্যানার, লিফলেট, স্লোগান, গান ও কবিতার মাধ্যমে নারীর অধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনের দাবি তুলে ধরা হয়, যা পুরো কর্মসূচিকে করে তোলে আরও প্রাণবন্ত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জমকালো আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয় বাইফা অ্যাওয়ার্ড 2025। এবারে আসরে গণমাধ্যমে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেয়েছেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক। মনির হোসেন তপুর রিপোর্ট। বাইফা অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে যোগ দেন
দেশের জনপ্রিয় সব তারকারা। লাল গালিচায় সম্মাননা জানানো হয় অতিথিদের। শুরুতেই আজীবন সম্মাননা জানানো হয় গুণীজনদের। এক যুগের বেশি সময় ধরে গণমাধ্যমে সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণ করায় উপস্থাপক ও পরিকল্পক হিসেবে বাইফা অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। গত এক যুগ ধরে আমি গণমাধ্যমে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমি চেষ্টা করেছি, কাজ করেছি নিঃস্বার্থভাবে, এবং ভবিষ্যতে এই সম্মাননা বা এই পদক আমাকে আরও বেশি কাজ করার, আরও বেশি সাধারণ মানুষকে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করবে আমাকে। অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি সহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখায় সেরাদের সম্মাননা জানানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দুদেশের প্রতিনিধিরা বৈঠকে বসলেও সৌজন্যমূলক কোনো কথাবার্তা কিংবা করমর্দন করেননি। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন তাদের লক্ষ্য তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিশ্চিত করা। অন্যদিকে রাশিয়া দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির দিকে এগোতে চায়। একই সাথে জানায় দ্বন্দ্বের মূল কারণ ইউক্রেনের নেটোতে যোগ না দেয়া এবং দখলকৃত অঞ্চলগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে, তবে জেলেনস্কি প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এবং তাৎক্ষণিক কোনো চুক্তি সই হয়নি। এবার খেলার খবর। নেপালকে 2-1 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-19 যুব ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু থেকেই বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে লাল সবুজ দলের প্রতিনিধিরা। এরপরও প্রথমার্ধে গোল আদায় করে নিতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে 75 মিনিটে 80 করে গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর 81 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফয়সাল। তবে 6 মিনিট পর নেপালের হয়ে সুজান দাঙ্গল গোল করলে খেলায় ফেরার সম্ভাবনা তৈরি করে নেপাল। যদিও গোলাম রব্বানী ছোটনে দলের প্রতিরোধ ভাঙতে পারেনি তারা। তাতে শিরোপা ধরে রাখার মিশনে জায়গা করে নেয় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 খেলে আইপিএলে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এই এক ইমেল বার্তায় বিসিবি নিষিদ্ধ করেছে 18 থেকে 24 মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এতে দিল্লি ক্যাপিটালসের হয়ে 18 তারিখে গুজরাট টাইগার্সের বিপক্ষে খেলতে পারবেন টাইগার পেসার। ফলে মুস্তাফিজ কেবল আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 খেলবেন। 17 মে সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের সকল দাবি মেনে নেয় সন্তুষ্ট। আজ থেকে চলবে ক্লাস ও পরীক্ষা। অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের 71 যাত্রী। চাকা খুলে পড়ার পরও ঢাকায় নিরাপদে অবতরণ। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। ছাত্রদল নেতার সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও। দোষীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বিএনপি। নতুন সংবিধান করতে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।